আজ অব্যাহত শীতের দাপট, কনকনে ঠান্ডায় ব্যাহত গ্রামীণ থেকে শহরে জনপদ, আরও কয়েকদিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরি করে দালিলিক প্রমাণ রাখার পক্ষে রাজনৈতিক দলগুলো। ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলছেন নেতারা। যেভাবে ৭২-এর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা এটাকে আরো বৃদ্ধি করবে। রাজধানীর মোহাম্মদপুরেই সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা, দল বেঁধে অস্ত্র হাতে অলিগলিতে মহড়া, বাড়ির সিসি ক্যামেরা খুলে ফেলতে হুমকি। কিছু এলাকার পোলাপানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। একজনের একটা মোবাইল লইয়া গেছে, আগে দিছে খুব অটো রিক্সা দিয়ে চিন্তাই করে ২-৩ জন আসে সামারে নিয়ে অটো রিক্সা দিয়ে আইসে দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নেওয়া যায়। চট্টগ্রামে পাহাড় কেটে গুলশান বনানীর নাম দিয়ে প্লট বিক্রি, জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের অভিযানেও থামছে না অপতৎপরতা। দীর্ঘ ৩৫ বছর ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিচ্ছে যাত্রাবাড়ির পালোয়ান পরিবার। বাবার দেখানো পথে হাঁটছেন মেয়েও। এখন আসে আপনি একটা কাফনের কাপড়ের টাকা তুলতেও মানুষের ৪-৫ ঘন্টা লেগে যায়, তাও মানুষের কাছে চাইয়া নিতে হয়। আমার বেলা কিন্তু আমি কোনো ডকুমেন্টস রাখি না, হেজার্টও করতে দেই না যাতে কষ্ট না পায়। খেজুরের গাছ কমে যাওয়ায় মেহেরপুরে পেশা বদলাচ্ছে গাছিরা। রসের উৎপাদন ও মান বাড়াতে পদক্ষেপ গ্রহণের তাগিদ। যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসবাদের ঠাঁই নেই, হুঁশিয়ারি দিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তদন্ত কর্মকর্তাদের ইঙ্গিত, নিউ অরলিন্সের হামলায় জড়িত আইএস। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সারা দেশে শীতের তীব্র দাপট, বইছে হিমেল হাওয়া, কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। সকালেও বিভিন্ন স্থানে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে। কনকনে ঠান্ডায় কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের। নদী তীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের মানুষ বেশি বিপাকে রয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আবহাওয়া অফিস বলছে সামনে তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসে সারা দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। দর্শক, শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রনি মিয়াজি। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। রনি, আজ জেলার তাপমাত্রা কত সেটি একটু জানাবেন, একই সাথে জনজীবনের কেমন প্রভাব পড়ছে সেটিও নিশ্চয়ই আপনার মাধ্যমে একটু জানাতে চাই দর্শকদের। জি রাজা, আপনি জানেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে। গত কয়েকদিন থেকে এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে। মধ্যরাতের পর থেকে আমরা দেখেছি এখানে ঘন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে চারপাশ। আপনি দেখতে পাচ্ছেন যে সড়ক, মহাসড়ক, পথঘাট, রাস্তাঘাট কিন্তু একেবারেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এই কনকনে শীতের কারণে যারা দিনমজুর রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, বিশেষ করে যারা পাথর শ্রমিক এবং চা শ্রমিক রয়েছেন, তারা চরম বিপাকে পড়েছেন। কারণ কনকন শীতকে অপেক্ষা করে অনেকেই কাজের সন্ধানে বেরিয়ে পড়েছেন এবং অনেকে কাজের সন্ধানে বেরিয়ে পড়লেও অনেকে কাজ না পেয়ে কিন্তু এখনও কাজের অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক রকনুজ্জামানের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যে তথ্যটি জানিয়েছে, সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ ডিসেম্বরে কিন্তু এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যেটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। অর্থাৎ আজকে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে এ জেলায়।
ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত রেখেছে। তবে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু বারবার দাবি জানাচ্ছেন এই মুহূর্তে যদি শীতবস্ত্র দিয়ে এসব শীতার্ত মানুষদের সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। আর আপনি জানেন যে বরাবরই কিন্তু শীতের তীব্রতা এখানে বেশি থাকে, কারণ পঞ্চগড় থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি, যার কারণে যখনই শীত মৌসুম পড়ে তখনই কিন্তু এখানে শীতের তাপমাত্রা পারদ ওঠানামা করে এবং শীতের প্রকোপ কিন্তু বৃদ্ধি পায়। এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু এই জেলায় রেকর্ড করা হয়। পাশাপাশি আমি আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ের যে কয়েকটি উপজেলা রয়েছে, উপজেলা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এই মানুষগুলো কিন্তু এই কনকনে শীতের কারণে চরম বিপাকে পড়েছেন এবং শীতকাল আসলে তাদের অনেক কষ্টের জীবনযাপন করতে হয়। তারা বলছেন তাদের কেউ খোঁজ খবর নেয় না। যেহেতু এই মুহূর্তে কনকনে শীত অনুভূত হচ্ছে, এক্ষেত্রে যদি এখনই শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রনি মিয়াজি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পঞ্চগড় থেকে 8.5 ডিগ্রি খবর যেমন জানাচ্ছিলেন রনি মিয়াজি, তেমনি কিন্তু রাজধানী ঢাকায়ও শীতের প্রকোপটা বেশ জেঁকেই বসেছে এবং সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে। টিপু, আজ তো সাপ্তাহিক ছুটির দিন, ব্যস্ত নগর জীবনে কতটা প্রভাব ফেলছে তীব্র ঠান্ডা, সেই খবর জানাবো আপনার মাধ্যমে দর্শকদের। আমি পঞ্চগড়ে শুনছিলাম যে কনকনে শীতের কথা এবং ঢাকায়ও কিন্তু সেই কনকনে শীতের যে রেশ সেটি আমরা দেখতে পাচ্ছি। গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ঢাকাবাসী, রাজধানীবাসী কিন্তু সূর্যের দেখা পায়নি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনার গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে শিশির পড়ছে, সেটি সারা রাত ধরেই পড়েছে এবং রাস্তাঘাট একেবারেই ভেজা। যেটি বলছিলেন যে সাপ্তাহিক ছুটির দিন, তো সেই সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল একটু সীমিত। তবে যারা কর্মমুখী মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তারা কিন্তু রাস্তায় বের হচ্ছেন এবং তারা চলাচল করছেন, কিন্তু তাদেরকে অনেকটাই বেগ পোহাতে হচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যেই আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায়ও তাপমাত্রাটা এত কম না, কিন্তু বেশ কম ঢাকার তুলনায়। ঢাকায় আমরা যে ধরনের শীত সাধারণত দেখি। তো আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে আগামী আরও 2 থেকে 3 দিন এই যে ধাপের শৈত্যপ্রবাহ সেটি চলবে এবং জানুয়ারি মাস জুড়েই প্রায় 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ সারা দেশ জুড়ে প্রবাহিত হবে এবং বলা যায় পুরো জানুয়ারি মাসটাই এভাবে আসলে আমাদেরকে কাটাতে হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ কিছুটা শীত কমতে পারে। ওই সময়ে যখন দিনের দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পাবে, সেই সময় আমরা মনে করি যে কিছুটা হয়তো শীতটা কমবে। তো তার আগ পর্যন্ত এই অবস্থাতেই আসলে ঢাকাবাসী সহ সারা দেশবাসীকেই কাটাতে হচ্ছে এবং আপনার শীতের যে জনজীবন, সেই জনজীবন কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। মানুষজন যারা খুব ভোরে উঠে কর্মস্থলে যেতে হয়, তাদেরকে কিন্তু আসলে বেশ বেগ পোহাতে হচ্ছে এবং আবার অনেকেই আছেন যারা কিনা এই সাপ্তাহিক ছুটির দিনে, আমরা এখন হাতিরঝিলে আছি, হাতিরঝিলে দেখতে পাচ্ছি অনেকেই তারা মর্নিং ওয়াকে বেরিয়েছেন, তারা ঘুরছেন, দৌড়াচ্ছেন, ছবি তুলছেন। ফলে শীতকে একেবারে যে শুধু জনজীবন বিঘ্নিত হচ্ছে শুধু তাই না, অনেকে সেই শীতকে আবার উপভোগও করছেন। তো রেজা, আমরা বলতেই পারি যে পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু এইভাবেই আসলে পুরো দেশবাসীকে কাটাতে হবে রেজা, এবং সেটির জন্য নিশ্চয়ই বাড়তি সতর্কতা নিতে হবে সবাইকেই। ধন্যবাদ টিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে জানাচ্ছিলাম রাজধানীর হাতিরঝিল থেকে রাজধানীর শীতের যে প্রকোপ। নতুন বছরে একই সাথে এলনিনো ও লা নিনার প্রভাবে অস্বাভাবিকতা বাড়তে পারে বাংলাদেশের আবহাওয়ায়। গবেষকদের মতে এবছর তীব্র খরা ও তীব্র শীত দেখা দিতে পারে। অন্যদিকে বৃষ্টিপাতের সময়সীমাও আরও পিছিয়ে যেতে পারে, হতে পারে অসময়ে বন্যাও। গত বছর বর্ষা এক অদ্ভুত আচরণ দেখিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে 3 মাস দেরিতে দেখা দেয় বৃষ্টিপাত, অথচ ওই সময়টাতে শীত পড়ার কথা ছিল। ফলে শীত ও বর্ষার মাঝামাঝি ঝুলন্ত আবহাওয়া বিরূপ প্রভাব ফেলে প্রকৃতিতে। দেশে দেখা দেয় অসময়ে বন্যা।
জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের কৃষি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা সব কিন্তু একবারে রিলেটেড, এবং এই রিলেটেডে আমরা কি করে জলবায়ু পরিবর্তনের সাথে কি করে অভিযোজন কিভাবে করব, সব মিলিয়ে আমাদেরকে দ্রুতই ভাবনার জায়গায় যেতে হবে। গবেষকদের মতে এল নিনোর প্রবল প্রভাবের কারণে গেল বছর দেশের আবহাওয়া এই অদ্ভুত আচরণ করে। এবছর এই আচরণ আরো অস্বাভাবিক হতে পারে, কারণ শুরুর 3 মাস লা নিনা সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছরের বাকি সময় এর প্রভাব থাকবে না, বরং সক্রিয় থাকবে এল নিনো। ফলে নতুন বছরে বন্যা, খরা ও শীতের তীব্রতা বেশি থাকবে। এবছর যেমন আমরা কুমিল্লা একটা বন্যার প্রকোপ দেখেছি, সেরকম একটা বিষয়গুলো ঘটে যেতে পারে, এবং একই সাথে বর্ষা একটু দেরিতে আসতে পারে। হঠাৎ করে শীত এসে শীতের প্রচণ্ড প্রকোপ পড়বে। লা নিনা বলতে বোঝায় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বড় মাত্রায় শীতলতা, তার সঙ্গে বাতাস, চাপ ও বৃষ্টিতেও পরিবর্তন দেখা যাবে। এল নিনো আবার ঠিক এর উল্টো, এর ফলে সমুদ্র উত্তপ্ত হয়ে ওঠে। গবেষকদের মতে এল নিনো ও লা নিনার প্রভাবে আমাদের দেশে ঋতুচক্র এরই মধ্যে 3 মাস পিছিয়েছে। জলবায়ু পরিবর্তন প্রভাব ধীরে ধীরে আরও প্রকট আকার ধারণ করছে, সামনের দিনগুলোতে আরও বেশি বাড়বে। এখন এই বাড়াটার পিছনে যে কারণটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো আছে সেগুলো বায়ুমণ্ডলে যোগ হচ্ছে ফসিল ফুয়েল বার্নের মাধ্যমে। প্রতি বছর আবহাওয়ার এই ক্রমাগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে টেকসই অভিযোজন প্রক্রিয়া নিয়ে ভাবার তাগিদ দিচ্ছেন গবেষকরা। আমরা সাস্টেনেবল ওয়েতে এগোতে পারবো কিনা, কারণ আমার এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়াতে হবে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়টা নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এখন প্রকৃতি দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি কিনা। আমাদের এই অঞ্চলে এল নিনোর প্রভাবের ফলে তাপ বেশি এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকে, আর লা নিনা ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়, আবার শীতে ঠান্ডাও বাড়ে। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী। জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র তৈরি বা গঠন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলই মনে করছে একটি দালিলিক প্রমাণ থাকা উচিত। সেটা হতে হবে অংশীজনের ঐক্যমত্যের ভিত্তিতে। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই মনে করছেন নেতারা। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ১ জুলাই থেকে ৫ আগস্ট টানা ৩৬ দিনের আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে, প্রাণ হারান শত শত ছাত্র শ্রমিক জনতা। কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবেই আখ্যা দিয়েছেন। বিপ্লব হলেও সরকার পতন পরবর্তী বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি, গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের প্রায় ৬ মাসের মাথায় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। ২৪-এর সাথে প্রোক্লেমেশনটা একটা আমরা চেয়েছিলাম যে এটার একটা সম্পর্ক থাকুক, সেই জায়গা থেকে হয়তো সময়ের একটা হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ জানেনি। জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথাও হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে অভ্যুত্থানের এতদিন পরে ঘোষণাপত্রের আবেদন নেই, তবে প্রোক্লেমেশন নয়, যে কোনো নামেই একটি ঘোষণা আসতে পারে, যে ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি উঠে আসতে হবে বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতন সহ বিভিন্ন বিষয়। ১৬ বছর ৩৬ দিনের লড়াইয়ের যারা গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের ভূমিকা, তাদের স্বীকৃতি, এটাকে আমি মনে করি বিবেচনার মধ্যে রেখে এই ধরনের ঘোষণা তৈরি করা যেতেই পারে। বলতে পারে বিপ্লব বলতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে তো হচ্ছিল যে এটা একটা গণ উদ্বোধন ছিল, জনগণের উদ্বোধন ছিল এটা, এবং সেটা তারা যে সরকার গঠন করেছে সেই সরকারও তো এই শাসনতন্ত্রের অধীনেই সরকার গঠন হয়েছে। যে নামই হোক না কেন, একটা ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে, আগামীতে হইতে পারে। সেই ইতিহাস যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী ৭২-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা। সিপাহী জনতার বিপ্লব, ৭ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। অনেক ক্ষেত্রে একটা আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা এটাকে আরো বৃদ্ধি করবে। যেভাবে ৭২-এর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। ঘোষণাপত্রের চেয়ে এখন জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জনজীবনের শান্তি ফিরিয়ে আনা, জিনিসপত্রের দাম কমানো এবং একটা যে বিশৃঙ্খল অবস্থার এখনো যে আমরা উন্নতি ঘটাতে পারিনি সেইটা করে এনেই আমরা নির্বাচনের জন্য কি কি সংস্কার করা দরকার এটা করি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিকে যাওয়া দরকার। বিভিন্ন ধরনের ঘোষণাও দিতে পারে, কিন্তু সবগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে জাতিকে পরিচালনা করা এখন সময়ের দাবি। আর নির্বাচন হয়ে আসলে নির্বাচিত সরকার তখন ঠিক করবে। অবশ্য সরকার বলছে রাজনৈতিক দল সহ সবার ঐক্যমতেই হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। এই এলাকায় সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা। প্রথমে দল বেঁধে দেশীয় অস্ত্র হাতে তারা এলাকার অলিতে গলিতে মহড়া দেয়। এরপর ছোট ছোট গ্রুপে ছিনতাইয়ে নামে, যাদের বেশিরভাগই মাদকাসক্ত। আর এই কর্মকাণ্ডের যেন প্রমাণ না থাকে, তাই প্রতিটি বাড়ির মালিককে সিসি ক্যামেরার খুলে ফেলার হুমকি দিচ্ছে কিশোর গ্যাং। নতুবা রয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও। ছিনতাই নিয়ে সহকর্মী আশিক মাহমুদের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয়টি। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মাত্র 18 বছরের টকবগে যুবক সজীব মোহাম্মদপুরের টাউন হল এলাকায় সবজি বিক্রির পাশাপাশি বাসাবাড়ি বদলের কাজ করত। 30 ডিসেম্বর বিকেলে বন্ধুর সাথে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের সামনে এলে মোবাইল ফোন ছিনতাইকারীর খপ্পরে পড়েন তিনি। মোবাইল দিতে রাজি না হয় তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজীব। আমার ছেলের মতন ভালো না, কারোর সাথে খারাপ ব্যবহার না, ও চুপচাপ খুব শান্তশীল ছিল। এসব ছিনতাইকারীরা কতটা ভয়ানক এবার সেই চিত্র দেখাবো আপনাদের। ডিসেম্বর মাসের 6 তারিখ রাত 2:47 মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ এটি। গভীর রাতে একদল কিশোর গলি দিয়ে ঢুকছে। সবার হাতেই বড় বড় সামুরা, লাইটের আলোয় জল করছে। একটু সামনে এগিয়েই এলোপাতারি মানুষের বাড়ির গেটে কোপাতে থাকে তারা। জানান দেয় নিজেদের আধিপত্য। ওই মাথা থেকে ভাগ হয়েছে, কিছু গ্রুপে সেখান দিয়ে আর কিছু গ্রুপ ওইখান দিয়ে। আমার ফার্স্টে ঢুকেছে খালি বলরে ঢুকে কেউ পাইনি। পরে গেট ফুট কোবা এর জম্পা দিয়েছিল, পরে সেনাবাহিনী দেখছে, পরে আপনার দৌড়ে ওদিক গেছে কেন, আমাদের গেছে কেন। সাপাটির মতন এগুলা এ খোসনো থায় লগে থায় এমন একজনের একটা মোবাইল লইয়া গেছে। আগে দিছে খুব। আমার গলায় চাপাড়ি ধরছিল, পরে কয় আর নেক্সট টাইম যে দেখে দেই তোর গলা ফালাই দিল। তাদের এমন ভয়ঙ্কর চিত্র অলিগলির সিসি ক্যামেরায় ধরা পড়ে বলে মোহাম্মদপুরের বাড়ির মালিকদের সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিয়েছে চক্রটি। অনেকেই ভয়ে বাড়ির সামনের সিসি ক্যামেরা খুলে ফেলেছে। সিসি ক্যামেরা আগে ছিল, কিছু এলাকার পোলাপানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। আমার বলছে আমার ছেলে রক্ত দিয়ে আর আমার রক্ত দিয়ে গোসল করবো। পরে আমি চিন্তা করলাম যে আমি দারোয়ানের চাকরি করে আমার ছেলেরে হারাতে পারবো না, আমিও শেষ হতে পারবো না। তার কারণে আমি মালিককে বলছি যে আপনি এখন সিসি ক্যামেরা খুলেন, আমার যদি রাখেন তাহলে সিসি ক্যামেরা খুলতে হবে। এলাকায় খবর নিয়ে জানা গেছে মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাং আর ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ঢাকা উদ্যানের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও চন্দ্রিমা হাউজিংয়ে। এসব এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কেমন সেই গল্প শুনুন সাধারণ মানুষের মুখে। আমার তো নেই তো ছিনতাই করে সব লয়ে গেছে। ওই ফ্যান যদি মনে করেন 3 জনা যদি একজনে গলায় ঠেকায়, তো মনে করেন দুনিয়াতে যারা এর দেখলে ভয় পায়, এরা দুনিয়াতে থাকে। 50,000 টাকা মানে 2,000 বেশি হইতে পারে, 2,000 কম হইতে পারে। ওই ছেলেটা বলতে পারে না, সাইকেলও নিচ্ছে, মোবাইলও নিচ্ছে। সামরা থাকে পিছনে এমনি করে বাই করে। সকাল বিকাল সব সময় হয়, অটো রিক্সা দিয়ে ছিনতাই করে। 2-3 জন আসে সামরা নিয়ে অটো রিক্সা দিয়ে আইসে দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নিয়ে যায়। মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা কেউ সন্ধ্যার পর মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয় না। শুধু তাই না, গোটা এলাকার বেশিরভাগ বাসিন্দাই ছিনতাই ও কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছে। যদিও এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কেউ। মনে করেন আমার
আমাকে ধরার পরে আমার ঘাড়ে মনে করেন চাপাতি ঠেকাই। কিভাবে মানে এইভাবে ঠেকাই দিয়ে বলছে যে যা আছে দে। আচ্ছা, পরে তারপরে আমি ওইখান থেকে মনে করেন কিছু বুঝে ওঠার আগেই মনে করেন যে সাইকেলটা নিয়ে নিল। 10-12 জন চাবাড়ি মানে সামরালিয়া খাড়ায়, আপনিও মনে করেন এখান থেকে ভাগবে। এখন আমি আরে চিনি, এর কথা আপনার কাছে বললাম, আমার আর না পারলো আমার ছেলেরে জবাই করে দিল। বাটম মোবাইল ছিল, বাটম মোবাইলে লয়ে গেছে শুক্রবার দিন, মোবাইলে লয়ে গেছে, টাকা ছিল 1100 ভাড়া মারছি, পরে মাঝে ভাড়া দিতে পারিনি। আওয়া পথে যাত্রীতে লয়ে গেছে, যাত্রীতে নিচে টাচ মোবাইলের টাকা নিয়েছিল 1700। খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদপুরের স্থানীয় সন্ত্রাসী বাদলের সহযোগী রাসেল ওরফে বাত রাসেল ও মহিদুল ইসলাম ওরফে মাহির ছত্রছায়ায় বেশ কিছু গ্রুপ এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে শুধু মোহাম্মদপুর না, গোটা রাজধানী জুড়েই বিশেষ অভিযান চালানো হচ্ছে। 22 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত 500-র বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা নির্দিষ্ট থানা বা এলাকা না, ঢাকা মহানগর ব্যাপী আমাদের ছিনতাই প্রতিরোধে আমাদের টিমগুলো কাজ করছে। আমাদের ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি এই ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা চেষ্টা করছি এই যে কোনো ধরনের অপরাধ, বিশেষ করে চুরি, ছিনতাই এসব যেন না ঘটে, এবং ঘটলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসা। মোহাম্মদপুরের অপরাধ নির্মূলে স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম সারা দেশে শীতের তীব্র দাপটের কথা। বইছে হিমেল হাওয়াও, কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে প্রকৃতি। সেই খবরের বিস্তারিত আরও জানাতে আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদ রাফিন। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত তথ্যগুলো। রাফিন, শীতের দাপট কেমন দেখছেন আপনি আপনার এলাকায়, এবং শীতবস্ত্র বিতরণে প্রশাসনের কোনো ধরনের ভূমিকা আপনার চোখে পড়েছে কিনা সেটিও জানাবেন। পৌষের মাঝামাঝি সময়ে কিন্তু এত বেশি শীত অনুভূত হচ্ছে যেন মানে মাঘের হাড় কাঁপানো শীত। আসলে সকালবেলা যারা মাঠে বেরোচ্ছেন তারা কিন্তু একটা জিনিস অনুভব করছে, মানে শরীর অবশ্যই আসার মতো শীত। গত 3 দিনে এই নীলফামারী সহ আশেপাশের এই এলাকাগুলোতে যে শীত অনুভূত হচ্ছে, এটি আসলে এই জনজীবন অনেকটা যুবথুবু। আজকে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। এটি যদিও মৃদু শৈত্যপ্রবাহের খুব কাছাকাছি তাপমাত্রা, তবে যে শীত অনুভূতি হচ্ছে সেটি মৃদু শৈত্যপ্রবাহের কোন অংশে কম নয়। এবং জেলার ডিমলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, সেখানে আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.0 ডিগ্রি সেলসিয়াস। তবে তিস্তা তীরবর্তী এই নীলফামারীর যে ডিমলা এবং জলঢাকা উপজেলার মানুষ, তারা কিন্তু অনেকটাই শীত কষ্টে ভুগছেন। এই অসহায় ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য কিন্তু প্রশাসন চেষ্টা করছে। তারা এ পর্যন্ত জেলার 6 উপজেলার 60টি ইউনিয়ন এবং 4টি পৌরসভায় 23,000-এরও বেশি শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়াও অর্থ বরাদ্দ রয়েছে, এটি তারা জেলা প্রশাসনের মাধ্যমে, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে এই শীতবস্ত্রগুলো বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এছাড়াও কিন্তু ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানও কিন্তু এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালাচ্ছেন। এই তিস্তাপাড়ের মানুষ নীলফামারী, জলঢাকা, ডিমলা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিন্তু শীতজনিত রোগে হাসপাতালগুলোতে শিশু এবং বৃদ্ধদের ভিড় বেড়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে যে শীতকালীন সময়ে কিন্তু এই রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। নীলফামারী থেকে সর্বশেষ সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাফিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রামে পাহাড় কেটে আবাসিক এলাকার নাম দিচ্ছে গুলশান বনানী, তারপর বিক্রি করছে প্লট। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানেও মিলেছে এর সত্যতা। পাহাড় খেকো চক্রের কৌশলও অভিনব। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা এখন বেপরোয়া। বন্দরনগরীর খুলশী এলাকায় বিএডিসি রোডে বড়ইপাড়া পাহাড় কেটে তৈরি হচ্ছে আবাসিক এলাকা। বেড়া দিয়ে প্লট ঘিরে এরই মধ্যে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর নামে নামকরণও শেষ। নামের মতোই অবাক করবে পাহাড় দখলের কৌশল। প্রথমে পাহাড়ের বুকে আগুন, এরপর কলা গাছের চারা রোপণ। গাছ বড় হলে বাগান ঘেরাওয়ের নামে চারপাশের টিনের বেষ্টনী। এরপর বেড়ার আড়ালেই চলে পাহাড় কাটা এবং প্লট আকারে বিক্রি। গুলশান বনানী এই আদলে তারা এখানে বিভিন্ন হাউজিংয়ের নামকরণ করে তারা সরকারি যে পাহাড়গুলো আছে বা খাস যে পাহাড়গুলো সেগুলো তারা দখল করে নিচ্ছে। তো আমি আসার পরে দেখলাম, আমি কিছু জায়গায় 2-1টা ঘর ছিল যেগুলো আমি ভেঙে ফেলেছি।
এছাড়াও পাহাড়ের চূড়ায় টিন দিয়ে ঘিরে যেমন দখলের পায়তারা চলছে, তেমনি রাতের আধারে প্রতিদিন নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। হাতে নাতে প্রমাণ মিলেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটছে একটি চক্র। এটা কাটছে কতদিন? এইটা কাটছে যে বললাম যে এতে থেকে কতদিন? এই সপ্তাহে আর নাম হচ্ছে মেয়র আলী। এখানে ওনারা ওই নামেই ছিলেন। জঙ্গলে জঙ্গলে সাপ করে দিলাম, তার কোনো কিছু না কাটার দোয়া কিনা আগার বলতো আর কাটতে যায় ইয়ে মাটি ফুটতে যায় সাপ করে লুকিয়ে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। হাট কর্তনকারী পেয়েছি, সেখানে আমরা সতর্ক নোটিশ জারি করেছি। তার পরবর্তীতে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা মতে আমরা জরিমানা করব, শুনানি এবং হয়তো বা যেখানে মামলা গ্রহণ দরকার সেখানে আমরা মামলা গ্রহণ করব এবং আমাদের মামলার প্রক্রিয়াধীন রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2-3 টাকায় 1 কেজি ফুলকপি মিলছে বগুড়ার মহাস্থানের পাইকারি বাজারে। সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি মূলা মিলছে 2 থেকে 3 টাকায়, আর বাঁধাকপি, শিম কিংবা শশার মতো সবজিগুলো মিলছে 10 থেকে 15 টাকা কেজিতে। এমন দাম গ্রাহকের জন্য স্বস্তিদায়ক হলেও কৃষকের চাষাবাদের খরচ তোলাই এখন কঠিন। উত্তরের সবজির বড় পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন আব্দুল মোমিন। শীতকাল মানেই হলো বাহারি সবজির সমাহার। অনেকেই আগাম জাতের যোগান দিলেও শীত বাড়তে বাড়তে বাজারগুলোতে জায়গা করে নেয় নানা রঙের সবজি। পৌষের মাঝামাঝিতে শীতকালীন সেসব সবজির যোগান বেড়ে যায় ব্যাপকভাবে। উত্তর জনপদের সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থানগড় হাট। 10 দিন আগেও এই হাটে ফুলকপি বিক্রি হয়েছে 10 থেকে 15 বা 20 টাকা কেজিতে, অথচ সেই ফুলকপি নেমে এসেছে সর্বোচ্চ 3 টাকায়। মূলাও মিলছে একই দরে। সরবরাহ বাড়তে থাকায় 8 থেকে 10 টাকায় পাওয়া যাচ্ছে একটি বাঁধাকপি। শিমের দামও সর্বোচ্চ 25 টাকা, শশার কেজি 15। শুধুমাত্র 50-এর ঘরে টমেটো আর আলু। পাতাকপি মনে করেন যে যেগুলো বড় সেগুলো 18 টাকা 19 টাকা পিস, আর ছোটগুলো 8 টাকা 10 টাকা যেরকম দামে নাই তো বেচা হচ্ছে 100-150, এলে তোলার পর হবে না। তুলনামূলক কম দামে সবজি কিনে বেশ খুশি ভোক্তারা। তবে হতাশা বাড়ছে চাষিদের। তারা বলছেন মাঠ থেকে হাটে সবজি নেয়ার ভ্যান ভাড়ায় উঠছে না। বীজ, সার, কীটনাশক আর আবাদের খরচ উঠবে কিভাবে? শারীরিক পরিশ্রমের মূল্য তো থাকছেই না হিসেবে। এই কপিটা আমরা বিক্রি করতেছি 2 থেকে 2.5 টাকা কেজি। 2 টাকা থেকে 2 টাকা 20 পয়সা চারা কিনছি, এখন 80 থেকে 100 টাকা মন বিক্রি করছি। মানে আমরা যে চারাটা কিনছি, বীজটা কিনছি, সেই বীজের টাকাটা হচ্ছে না। পরিশ্রম তো দূরই থাকলো, ভ্যান আলার টাকাটা হয়তো 2-4 টাকা হয়, ভ্যান হয়তো বেচবি হয়তো পারে। ব্যবসায়ীরা বলছেন অধিক যোগানে নিম্নমুখী সবজির দাম। লোকসানের মুখে পাইকার আর আড়ত মালিকরাও। লিভার খরচ কমে নাই, আপনার কোনো দিক দিয়ে কমে নাই, যার কারণে আমরা কম কিনতেছি, আমাদের লাভ হচ্ছে না। কৃষক তো শেষ, তার মধ্যে আমাদেরও কোনো লাভ নেই, যার কারণে আমরা কেনাকাটা খুব কম পরিস্থিতিতে সীমিত। চাষিরা বলছেন উৎপাদনের আধিক্য বিবেচনায় সবজি সংরক্ষণের জন্য হিমাগার ব্যবস্থা চালু না হওয়ায় সব মৌসুমেই বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাম থেকে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত মেহেরপুরের গাছিরা। তবে চাহিদা থাকলেও মিলছে না আশানুরূপ রস। এ অবস্থায় অনেকেই জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছেন। সতর্কতার পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পূব আকাশে তখন সবেমাত্র উকি দিচ্ছে সূর্য, চারদিক তখনও কুয়াশার চাদরে ঢাকা। পাখির কলতানে আড়মোড়া দিয়ে জেগেছে প্রকৃতি। এর মাঝেই খেজুরের রস সংগ্রহ করতে বেরিয়েছেন গাছি। রাতভর ফোটায় ফোটায় কলসিতে যে রস জমেছে তা সংগ্রহ করে বিক্রি করা হবে। এই রস দিয়েই কেউ কেউ তৈরি করেন সুস্বাদু গুড়। তবে মেহেরপুরে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় এখন আর আগের মতো মিলছে না রস, যার প্রভাব পড়েছে গুড় উৎপাদনেও। রস সংগ্রহ করে এবার বাসায় নিয়ে আসি, রস বিক্রি হয়, কিছু মানুষের নেয় পিঠে পদে খাওয়ার জন্য, এবং বাদ বাকি যে রসটুকু থাকে সেটুকু আমরা জাল দিয়ে গুড় তৈরি করার জন্য রসটাকে জালের মাধ্যমে গুড় তৈরি করি। তো মোটামুটি আমি 35-40 বছর গাছ কাটছি, এবছরে গাছ একটু কম। 40 বছর এই কাজ করি, খেজুরের রস, তালের গাছ
এর আগে হেভি টান ছিল 4-5 বছর আগে থেকে এই একটা হুপ হয়ে এসছে। শীতের সকালের রসের স্বাদ নিতে অনেকেই শহর থেকে ছুটে যান গ্রামের বাড়িতে। তৈরি হয় নানা স্বাদের পিঠাপুলি। শীতের আমেজটা উপভোগ করার জন্য সকালবেলা একটু আসা আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই গরু পাঠানো হয় এবং আমার স্কুল কলেজের শিক্ষক যারা আছে তারা আমাকে বলে যে তোমাদের গ্রাম থেকে গুড় নিয়ে আসার কথা। চাহিদা বাড়ায় খেজুরের রস আর গুড়ের মান রক্ষায় নজরদারি করছে কৃষি বিভাগ। রস সংগ্রহে গাছিদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও দেয়া হচ্ছে পরামর্শ। যারা প্রকৃত চাষি তাদেরকে বলবো আপনারা প্রকৃত খেজুরের গুড় উৎপাদন করেন, এটা ভালো দাম আছে, এটা জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 9 হেক্টর জমিতে রয়েছে খেজুরের গাছ। চলতি মৌসুমে উৎপাদন সম্ভাবনা 27 মেট্রিক টন গুড়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গাইবান্ধায় বৃদ্ধ ছেলেকে দেখাশোনা করছেন অশীতিপর মা। দুজনই হারিয়েছেন কর্মক্ষমতা। স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বললেও বাক প্রতিবন্ধী সন্তানকে দেখাশোনায় নেই মায়ের কার্পণ্য। ভালোবাসার এই নজির গ্রামবাসী তো বটেই, অন্যদের কাছেও মহাবিস্ময়। নিজের নুয়ে পড়া দেহটাই টেনে নেওয়া কষ্টসাধ্য, তার উপর আছে প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব। বৃদ্ধা কয়েদভানু বেওয়ার জীবনটাই একটা যুদ্ধ। বাক প্রতিবন্ধী সন্তান আশকরের বয়স 50 পেরিয়েছে। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের সহায় সম্বলহীন মা ছেলের দিন কাটছে কোনো মতে। শরীরে বাসা বেঁধেছে নানা রোগবালাই। আমার সম্পর্কে আরেক চাচাতো ভাই তাকে দেখাশোনা করতে করতে এখন বর্তমানে ওই মহিলা এই পাগল অবস্থায় এখানে এসে আছে আমার এক চাচাতো ভাইয়ের জায়গায়। বর্তমানে আগে কিন্তু ওই ছেলেটা ওই মোটরসাইকেল মুছে টুছে 2-4 টাকা 10 টাকা যাই যা দিছে ওটা দিয়ে দিব কাটাছে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে চেহারা তো কিছু করতে পারে না। স্বামী হারানো কয়েদভানুর 2 মেয়ের বিয়ে হয়েছে। ছেলেকে নিয়ে এতদিন কাজ করেই দিনাতিপাত করেছেন ঠিকই, কিন্তু এভাবে আর কতদিন? এই বাজার দোকানদার এটা দেয় ওনা দেয় এগুলো খায়া থাকে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনারাও তো মনে করেন যে আপনার সহযোগিতা করে না বা কোনো খোঁজ খবর রাখে না। তাদের কোনো নিজস্ব জায়গাও নাই বা বাড়িও নাই, ঘরও নাই। তো এখানে হয়তো আশ্রয়কৃত আছে অন্যের জমিতে। দ্রুতভাবে তাদের এনআইডিটা সংগ্রহ করে যে কোনোভাবে হারিয়ে গেছে না কি হয়েছে এটা আমরা যেভাবে হোক সংগ্রহ করিয়ে নিয়ে তাদের কার্ডটা ভালোভাবে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করব। বিধবা, বয়স্ক বা প্রতিবন্ধী ভাতা কপালে জোটেনি কয়েদভানু ও তার ছেলের। অসহায় পরিবারটির জন্য হাত বাড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অন্যের জমিতে তুলে দিয়েছে ঘর। ছোট বাচ্চাদের যেভাবে সেবা যত্ন করে এই একইভাবে এই বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলে সেবা যত্ন করতেছে। বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি, তাদেরকে এই থাকার সুবিধার আওতায় আনা হবে। বিচ্ছিন্ন দান বা সহায়তা নয়, চিকিৎসা সহ খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা চাইছেন কয়েদভানু। আমিন বাবু, যমুনা নিউজ। 1 কিংবা 2 বছর নয়, সময়ের হিসেবে 35 বছর পুরো সময় ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে যাচ্ছেন যাত্রাবাড়ির পালোয়ান পরিবার। বাবা যে পথ তৈরি করেছেন সে পথেই হাঁটছেন মেয়েও। অর্থকষ্টে শেষ যাত্রার বিষয়েও যারা দুশ্চিন্তায় থাকেন তাদের কিছুটা হলেও ভরসা হতে পারে খুশি পরিবারটি। বাকিটা জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। শুভ্র সফেদ এক টুকরো সাদা কাপড়, যা মুড়িয়েই দাফন হবে মুসলিম মানব সন্তানের। পরম মমতায় এই কাপড়ই গুছিয়ে রাখছেন সিফাত ইসমাইল দম্পতি। বিনামূল্যে এই কাপড় যে কেউই নিতে পারবেন তাদের কাছ থেকে। ড্যামরা থেকে মাতোয়াইলগামী সড়কের পাশেই বসবাস এই দম্পতির। নজর কাড়ে তাদের বাড়ির সামনের সাইনবোর্ডটি। 1979 সালে এমন কাজে অসহায়দের সহায় হয়ে এগিয়ে আসেন প্রয়াত আইনজীবী আব্দুল লতিফ পালোয়ান। পিতার মৃত্যুর পর তা জারি রেখেছেন কন্যা সিফাত। মানুষ যখন আসে, আপনি একটা কাফনের কাপড়ের টাকা তুলতেও মানুষের 4-5 ঘন্টা লেগে যায়, তাও মানুষের কাছে চাইয়ে চাইয়ে নিতে হয়। আমার বেলা কিন্তু আমি কোনো ডকুমেন্টস রাখি না। একটা পার্সন যে কিনা ও জানে যে এই বাসায় মারা গেছে,
ওই বাড়িওয়ালা আসুক, ওই বাসার যে কেউ আসলে আমি সাথে সাথে কিন্তু জাস্ট নাম ঠিকানা লিখে দিয়ে দিই। রেফারেন্সটার পার্সনটার নামটা শুধু রাখি যে ওনার রেফারেন্সে আসছে। তো হেজারও করতে দেই না যাতে কষ্ট না পায়। সিফাত জানান, কোটি মানুষের এই শহরে মৃতদেহ দাফনে খরচ পড়ে যায় 10,000-এরও বেশি টাকা। এই অর্থ জোগাতে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্ট্যান্ডার্ড হিসাব হলো 7-8 গজ ছেলেদের ক্ষেত্রে, কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিই। মেয়েদেরটা হয় কি মাঝে মাঝে কেটে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু আমার ছোট কিছু ভাই আছে, বোন আছে, ওরা আসে। পাশের বাসায় একজন আপু আছে, ওরা দিয়ে আমরা 5 গজ কাটি মাপ দিয়ে। তো ওই যে নামগুলো আমার মুখস্থ না, ওই যে কাটার সিস্টেমটা আমি জানি, ওই কেটে তারপরে দিয়ে দিই। পারতেন বাহারি পোশাক কিংবা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে, কিন্তু তার বিপরীতে বাবার দেখানো পথটিকেই ভালোবেসেছেন মেয়ে সিফাত, সাথে পেয়েছেন স্বামীকে। তো আমি ছোট ছোট শখ বিসর্জন করেই নতুন কাপড় যদি 5টা না কিনে একটা কিনি, তখন কিন্তু আমার ওই 5,000-6,000 টাকা হয়ে যায় কাপড়ের জন্য। 50 গজ বা 40 গজের টাকাটা আমার হয়েছে। বছরে আবার 4 বার বা 5 বার লাগে। যদি আপনি মনে করেন কন্টিনিউয়াসলি 4-5টা চলে যায়, আমার কিন্তু 3 মাসের মধ্যে আবার একটা কিনতে লাগে। আল্লাহর নিয়ামত বলতে পারি আমি এটা। এই কার্যক্রমটাকে আমাকে আমার শ্বশুরে করতো, আমি দেখেছি। কাপড় কিনে এনে বিভিন্ন মানুষকে আল্লাহর রাস্তে দান করাটা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এই কাপড়েই নিজেকেও একদিন ধরনীর মায়া ছেড়ে যেতে হবে অনন্তের পথে। তাই তো সিফাত চান তার সন্তানেরাও ভরসা হয়ে উঠুক অর্থহীনদের, তার মৃত্যুর পরও বজায় থাকুক পারিবারিক এমন রীতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মৃত্যুপুরী গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 71 ফিলিস্তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। উপত্যকায় নির্বিচারে চলছে বিমান থেকে গোলাবর্ষণ। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে মাঘাজি ও নুসেইরাত শরণার্থী শিবিরে। হামলা অব্যাহত। নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াসিতেও শুক্রবার এলাকাটিতে প্রাণ গেছে আরও 10 জনের। অভিযান চালানো হচ্ছে খান ইউনুস, জাবালিয়া সহ অন্যান্য এলাকাগুলোতেও। 1 বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রাণহানি 45,000-এর বেশি, আহত ছাড়িয়েছে 1 লাখ। যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বরাবরই কঠোর ছিল ওয়াশিংটন। এ ধরনের অপতৎপরতা দমনে অব্যাহত থাকবে লড়াই। এ সময় নিউ অরলিন্সের হামলার তদন্তের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। জানান, FBI ও CIA সক্রিয়ভাবে চালাচ্ছে যৌথ অভিযান। নিউ অরলিন্সের হামলা এবং লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে হওয়া বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র নেই। তদন্তে এমনটাই বেরিয়ে এসেছেও বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে জঙ্গিদের ঠাঁই হবে না। সন্ত্রাসবাদ দমনে সর্বোচ্চ কঠোর মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে গত 1 দশকে আশঙ্কাজনক হারে বেড়েছে সন্ত্রাসী হামলার ঘটনা। 2025 সালের প্রথম দিনেই নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে গাড়ি হামলায় নিহত হয় 15 জন। পরদিন লাস ভেগাসে ট্রাক বিস্ফোরণে 1 জনের মৃত্যু হয়। এই দুটো ঘটনার সাথে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে ধারণা মার্কিন প্রশাসনের। ফলে নতুন বছরের আনন্দের বদলে গোটা দেশে ছড়িয়েছে আতঙ্ক। যুক্তরাষ্ট্রে নতুন বছরের প্রথম দুদিনে 2টি বড় বড় হামলা। নিউ অরলিন্সের বর্ষবরণের অনুষ্ঠানে জনসমাগমে গাড়ি তুলে দেওয়ার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করছে FBI। পেয়েছে IS-এর সংশ্লিষ্টতার আলামতও। অপরাধীকে শনাক্ত করা হয়েছে। 42 বছর বয়সী শামসুদ্দিন জব্বার জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং টেক্সাসের বাসিন্দা। তিনি ফোর্ডের একটি পিকআপ ট্রাক ভাড়ায় চালাচ্ছিলেন। গাড়ির ভেতরে ISIS-এর একটি পতাকা ছিল। এ ঘটনায় সন্ত্রাসী সংগঠনটির সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। অরলিন্সের ভয়াবহ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় 1 জনের। নিউ অরলিন্স এবং লাস ভেগাসের ঘটনায় কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে FBI। একই প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হয়েছিল গাড়ি দুটি। তদন্তে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
গত 10 বছরে 4টি বড় ধরনের সন্ত্রাসী হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। 2015 সালে টেনেসি রাজ্যের চ্যাতানুগা শহরের মার্কিন নৌবাহিনীর 2টি স্থাপনায় হামলা চালায় 24 বছর বয়সী মোহাম্মদ ইউসুফ আব্দুল আজিজ, যেখানে প্রাণ হারিয়েছিলেন 4 নৌ কর্মকর্তা। 2016 সালের অরল্যান্ড নাইট ক্লাবে বন্দুক হামলা, 2017 সালে লোয়ার ম্যানহাটনে সাইকেলের লেনে পিকআপ ভ্যান উঠিয়ে দেওয়ার 2টি পৃথক ঘটনায় মৃত্যু হয় অর্ধশতাধিক মার্কিন নাগরিকের। এই 2 ঘটনাতেই পাওয়া গেছে ইসলামিক স্টেট IS-এর সংশ্লিষ্টতার প্রমাণ। 2019 সালে ফ্লোরিডায় নৌবাহিনীর বিমান ঘাঁটিতে বন্দুক হামলা করে আরব বিমান বাহিনীর এক অফিসার, যার সাথে আল কায়েদার যোগাযোগের তথ্য পাওয়া যায়। নতুন বছরে হামলার 2টি পৃথক ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। প্রশ্ন উঠেছে, নতুন বছরে কি মাথাচাড়া দিয়ে উঠবে জঙ্গি গোষ্ঠীর উৎপাত? অনিরাপদ জীবনের শঙ্কায় আছেন মার্কিন নাগরিকরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে 8 উইকেটে হারিয়ে বিপিএল এর টানা তৃতীয় জয় পেল রংপুর রাইডার্স। খুশদিল শাহের 3 ও নাহিদ রানার 2 উইকেটে বরিশালকে 124 রানে অল আউট করে রংপুর। তামিম ইকবাল করেন 18 বলে 28 রান, জবাবে 30 বল হাতে রেখে 8 উইকেটের জয় পায় রংপুর। 46 বলে 62 রান করে ম্যাচ সেরা সাইফ হাসান। বিপিএল ক্যারিয়ারের প্রথম লিগ্যাল ডেলিভারিতেই উইকেট, এক বল বাদে আরেকটা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ মাতানো ইকবাল হোসেন ইমনের শুরুটা স্বপ্নের মতো। আকাশে উড়েছেন যেমন, ঘন কুয়াশায় পথ ভুলতেও সময় নেননি। প্রথম ওভারে 2 উইকেট নিলেও দিয়েছেন 17 রান। সব মিলিয়ে 3 ওভারে খরচ 41। ইমন মূলত বরিশাল দলেরই প্রতীকী। 15 রানে রংপুর রাইডার্সের 2 উইকেট তুলে নেওয়া দলটা পুরো ম্যাচে আর কোনো উইকেটই নিতে পারেনি। গ্লোবাল সুপার লিগ থেকেই রংপুরের হয়ে রান করা সাইফ হাসানের 46 বলে 62 রানের সঙ্গে অফ ফর্মে থাকা অ্যালেক্স হেলসের 41 বলে অপরাজিত 49। রংপুর 125 তাড়া করেছে 8 উইকেট ও 30 বল হাতে রেখে। শুধু এই ম্যাচে না, আমার মনে হয় জিএসএল থেকেই আসলে আমার উপর ভালো একটা রেসপন্সিবিলিটি ছিল। সবাই ব্যাক করছে খুব ভালো আমাকে, টিম ম্যানেজমেন্ট। সো ভেরি হ্যাপি যে টিম ম্যানেজমেন্ট সবাই প্রত্যেকেই আমার উপর ট্রাস্ট রেখেছে। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও বরিশাল, বিশেষ করে তামিম ইকবাল দারুণ শুরু করেছিলেন। পাওয়ার প্লেতে ওভার প্রতি প্রায় 8 রান করে তুললেও 3 উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। সেখান থেকে মুশফিক মায়ার্স টেনে তোলেন। তাদের জুটি ভাঙলে 13 রানের ব্যবধানে বরিশাল হারায় 4 উইকেট। ওখানেই মূলত ডুবে গেছে বরিশালের লঞ্চ। টি20তে বা অন্যান্য যে কোনো খেলায় ইনে রোজ যদি উইকেট পড়ে যায়, ব্যাক টু ব্যাক আমাদের 2 জায়গায় পরপর 3টা উইকেট গিয়েছে, আবার নিচে গিয়েও পরপর 3টা উইকেট গিয়েছে। তো ওই জায়গাটায় পার্টনারশিপের যেটা প্রয়োজনটা ছিল ওইটা আজকে হয়ে ওঠেনি। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের যে রান করার দরকার ছিল ওই রানটা হয়ে ওঠেনি। রংপুরের হয়ে 2 উইকেট নিয়েছেন নাহিদ রানা। উইকেট না পেলেও বরিশালের বাহাতি স্পিনার তানভীর ইসলাম 4 ওভারে দিয়েছেন মোটে 9 রান, অপরাজিত 50 করে ম্যাচ সেরা সাইফ হাসান। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, শেষ করতে চাই চট্টগ্রামের সাগর তীরে এক ফুলের মেলার আয়োজন দিয়ে। চট্টগ্রামের সাগর তীরে এখন ফুলের মেলা। 136 প্রজাতির বাহারি ফুলের সুবাসে মুখরিত দৃষ্টিনন্দন ডিসি পার্ক। শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন। 8 বছর পর নিউ ইয়র্ক থেকে দেশে আসা এই দম্পতি চট্টগ্রামের ডিসি পার্কে বাহারি ফুলের সমাহার দেখে মুগ্ধ। আমার দেশে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে। না আসলে বুঝতাম না এত সুন্দর একটা ফেস্টিভ্যাল। 194 একর খাস জমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের গড়ে তোলা পার্কে শোভা পাচ্ছে 136 প্রজাতির হাজার হাজার ফুল। শুধু তাই নয়, আছে ফুল দিয়ে তৈরি প্রজাপতি কিংবা ফুলের ঝর্ণাসহ দৃষ্টিনন্দন সব স্থাপনা এবং হ্রদে ময়ূরপঙ্খী নৌকা। খুবই ভালো লাগছে, এতগুলো ফুল আগে তো কখনো দেখা হয়নি, এই প্রথম দেখছি। কোনো গার্ডেনে গেলে 2টা বা 3টা এরকম এতগুলো ফুল একসাথে কখনোই দেখা হয়নি। এখানে মোরগ ফুল আছে, আমি এই ভ্যারাইটি আগে দেখি নাই। তারপর কসমোসের মধ্যে কয়েকটা নতুন ভ্যারাইটি দেখা হয়েছে, সাদা গোলাপ দেখছি। আই লাভ ইট। এই ডিসি পার্কটা আসলে ফুলের জগৎ বলতে গেলে। ফুল দেখতে এসেছি, এই জায়গায় আমি দেশি এবং বিদেশি ফুল দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। একসাথে এতগুলো গাছ দেখে আমার খুবই ভালো লাগছে।
উত্তর কাট্টলীর মেরিন ড্রাইভ সড়কের পাশে এই ডিসি পার্ক, যেখানে শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। এত বড় পরিসরে খোলা জায়গা এটাই আছে, এজন্য আমরা মনে করেছি জেলা প্রশাসনের উদ্যোগে একটা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা ডিসি পার্কটাকে ব্যবহার করতে চাই এবং আমরা প্রকৃতিকে প্রাধান্য দিয়েছি বলে এই ফুল উৎসবের আয়োজন করেছি। একসময় এটি ছিল মাদকের আখড়া এবং অবৈধ স্থাপনার জঞ্জাল। 2022 সালে সাঁড়াশি অভিযানে দখলমুক্ত করার পর পাল্টে যায় চিত্র। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।